আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আজকে ইংরেজি এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো আজকের এই ক্লাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কিরকম প্রশ্ন আসতে পারে অথবা তুমি প্রস্তুতি কিভাবে নিবা এই জিনিসটা হচ্ছে আজকের এই লাইভ সেশনে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই লাইভ সেশনে, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে জানাবা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে অবশ্যই জানাবা। আর এই ক্লাসের মধ্যে আমরা ইংরেজি কিভাবে পড়বো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিরকম প্রশ্ন টাইপটা আসতে পারে এই জিনিসটাই মূলত হচ্ছে আজকের ক্লাসে আমি শেয়ার করব। তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই প্রত্যেকের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো যেন পরবর্তীতে ক্লাসটা তুমি হচ্ছে দেখতে পারো, ঠিক আছে? এখন এই ক্লাসের মধ্যে ইংরেজি জিনিসটা যে সহজ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি কেমনে প্রসিডিউর নিতে পারো, বিশেষ করে ইংরেজিটা নিয়ে সবাই ভয়ে আছো যে ইংরেজিটা আসলে কঠিন আসে, কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি সবগুলা টপিক একদম ধরে ধরে তোমাদেরকে জিনিসগুলা দেখাই দিব, তাহলে তোমাদের বুঝতে একদম 100% সুবিধা হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করতে পারি। দেখো, আজকের ক্লাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ বিগত সালে কিরকম প্রশ্ন আসছিল এবং তুমি টপিকটা ধরতে পারতেছো না। এখন আজকে আমি যে প্রশ্নগুলো সলভ করাবো প্রত্যেকটা প্রশ্নে একটা করে টপিক থাকবে, একটা করে কোশ্চেন, একটা করে টপিক। তার মানে আমি যদি তোমাকে 30টা প্রশ্ন সলভ করাই 30টা টপিক থাকবে। ধরে নাও যদি আমি 20টা প্রশ্ন সলভ করাই তাহলে 20টা টপিক থাকবে। ওই টপিকগুলা তোমার খাতার মধ্যে সুন্দর করে লিখবা এবং ওই টপিকগুলো খুব ভালো করে পড়বা, তাহলেই হবে, বুঝছো? হ্যাঁ, এবং তোমাদের কিন্তু এই জিনিসটা আরো এর পরবর্তীতে আরো দুইটা ক্লাস আছে আমাদের, 8:45 একটা এবং 10টায় একটা আছে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি শুরু করতে পারি। ওকে, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দিবা, যাতে ইংলিশ ক্লাস সবার জন্য ইম্পর্টেন্ট থাকবে। সব ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। দেখো, একটা প্রিভিয়াস এর কোশ্চেন, এটা একদম দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রিভিয়াস এর কোশ্চেন। এই প্রিভিয়াস এর কোশ্চেনের মধ্যে আমরা প্রথম কোশ্চেনটাই একটু দেখব, এইটা কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছিল। তোমাকে বলা হচ্ছে অলদো ইট ক্যান বি ডিরাইভড। আচ্ছা, এখানে একটা প্রিপোজিশন লাগবে, মানে এই জায়গাতে একটা প্রিপোজিশন বসাইতে হবে যে ক্যারোসিন ইজ ইউজুয়ালি প্রডিউসড। এখানে একটা থাকবে প্রডিউসড ওয়েল, কয়েল এন্ড টায়ার। তো এখানে বলতেছে রিফাইনিং ইট ফর পেট্রোলিয়াম। এখানে আমাদের দুইটা শূন্যস্থান আছে, এই দুইটা শূন্যস্থানের ভিতরে অর্থাৎ প্রডিউসড এর মধ্যে একটা শূন্যস্থান থাকবে, এখানে না প্রডিউসড। তাহলে এই জায়গায় আর এই জায়গায় মূলত হচ্ছে আমার কি বসবে, অর্থাৎ এখানে একটা শূন্যস্থান আছে এবং প্রডিউসড এর পরে একটা শূন্যস্থান আছে। তুমি কোন প্রিপোজিশনটা বসাবা? এখন ভর্তি পরীক্ষার সময় কিন্তু এই জায়গা থেকে তোমার অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তাহলে টপিকটা আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেহেতু বিগত সালে আসছিল, তাহলে এই বছরও আসতে পারে। কাজেই তোমরা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শিখবা। এখন কথা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় দেখবা যে দুইটা শূন্যস্থান থাকবে। কয়টা শূন্যস্থান থাকবে? দুইটা শূন্যস্থান থাকতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য। কাজেই আমরা আজকে কিছু অতিরিক্ত তথ্য শিখবো। এটা পরীক্ষা আসছে, ধরো এটা আসবে না, এখন এটার মতো আরো অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রশ্ন এটাই তো যে ভোকাবুলারি অনেকগুলা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষই করা যায় না, স্যান্ডিমেন্টারি শেষই করা যায় না, তাহলে আমি কেমনে পড়বো? এখান থেকে তোমাদেরকে বলে দিব যে কেমনে তুমি আসলে এটা পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু উত্তর করবা, যদি পারো উত্তর করবা, আমি হচ্ছে এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো এখানে ডিরাইভড, এই ডিরাইভড এর পরে কি বসে? এখানে তোমাদের একটা সঠিক উত্তর যেটা আসতেছে, দেখো সঠিক উত্তরটা হচ্ছে এখানে ফ্রম অথবা কি হবে, বাই বসবে। এখানে অলদো ইট ক্যান বি ডিরাইভড, এটার পরে কি বসবে? ফ্রম বসবে। এটার পরে কি বসবে? ফ্রম। কেন হয়েছে, কেন বসছে, তা তো রিজন আছে অবশ্যই, তাই না? ফ্রম বসবে। এবং প্রডিউসড এখানে কি? বাই। প্রডিউসড কি হবে? বাই হবে। সঠিক উত্তর যদি এ নাম্বারটা হয়,
কারণ ভর্তি পরীক্ষায় তোমার প্রিপোজিশন দুইটা আসছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে ফ্রম, অর্থাৎ ফ্রম থেকে প্রিপোজিশন একটা আসছে, আর একটা হচ্ছে বাই থেকে আসছে। এই দুইটার থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে। এখন এই দুইটা আর কোন কোন শব্দের সাথে বসতে পারে এটা তোমাকে আজকে আমি শিখাবো। যেমন ধরো হচ্ছে ইন আছে একটা প্রিপোজিশন, এট আছে একটা প্রিপোজিশন, তারপরে অফ একটা প্রিপোজিশন, আরেকটা এটা আছে একটা প্রিপোজিশন, তাই না? বিটুইন হচ্ছে একটা ধরো প্রিপোজিশন আছে, তারপর হচ্ছে অ্যামাং হচ্ছে একটা ধরো প্রিপোজিশন আছে, অনেকগুলো প্রিপোজিশন। সবগুলো তো আসলে শিখতে গেলে অনেক কষ্টদায়ক একটা জিনিস। তো ভর্তি পরীক্ষার সময় যে জিনিসটা কাজ করবে যে আমার ফর্ম থেকে আসছিল, তাহলে ফর্ম এর সাথে কি কি শব্দ আরো যায় এগুলো শিখে ফেলবা। এই বাই থেকে প্রশ্ন আসছিল, এই বাইয়ের সাথে কোন কোন শব্দগুলা যাচ্ছে ওগুলো আমরা শিখবো। তাহলে দেখো আমি তোমাকে একটু দেখাই। এখন তোমরা একটু লিখবা যে জিনিসটা, সেটা হচ্ছে কোন কোন শব্দের সাথে ফর্ম বসতে পারে। এটা আমরা একদম সহজভাবে একটু শিখে ফেলবো। যেমন ধরো হচ্ছে রিড, রিড ফ্রম, ফ্রম পিসি। অর্থাৎ যে যে শব্দের সাথে ফ্রম বসে, যে যে শব্দের সাথে কি বসতে পারে, ফ্রম বসতে পারে, সেটা এই লাইনটা মুখস্থ করে আমরা শিখে ফেলবো। এই লাইনটা মুখস্থ করে আমরা কি করব, শিখে ফেলবো। অর্থাৎ রিড ফ্রম পিসি, আমার সাথে সাথে একটু লিখতে হবে রিড ফ্রম পিসি। অর্থাৎ এখানে আর্তে কি, আর্তে হচ্ছে আমাদের এখানে রিমোট, আর্তে হচ্ছে রিমোট। তাহলে এই রিমোটের সাথে কি বসতে পারে, সেটা হচ্ছে ফ্রম বসে। এই যে আমরা শিখে ফেললাম। ভর্তি পরীক্ষায় যেটা আসছে ওটা নাও আসতে পারে। তোমাকে রিমোট আসলো, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, ফ্রম বসবে। রিমোটের সাথে ফ্রম বসে, তারপর হচ্ছে রিফ্রেন, তারপরে তুমি লিখতে পারো সেটা হচ্ছে রিফ্রেন ফ্রম। তাহলে আমার রিমোটের সাথেও ফ্রম বসে, রিফ্রেনের সাথে কি বসে, ফ্রম বসে। দেন আসো ইতে, ইতে আমরা কি শিখতে পারবো সেটা হচ্ছে বলতো, সেটা হচ্ছে এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম। হ্যাঁ, এই শব্দটা লিখতে পারি আমরা। তারপরে এক্সেম্পট ফ্রম। অর্থাৎ এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, আমি আবারও বলতেছি, খাতার মধ্যে সুন্দর করে নোট করে রাখো, তোমার এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো। তাহলে রিমোটের সাথে ফর্ম বসে, রিফ্রেনের সাথে ফর্ম বসে, ভর্তি পরীক্ষায় চলে আসছে হুট করে, তখন তো আমাদেরকে সেটাকে পারতে হবে। ই দিয়ে কি কি হচ্ছে, এসকেপ ফ্রম, মানে এসকেপ যদি কোথাও থাকে তাহলে তুমি সেখানে ফর্ম বসাবা। এক্সাম্পল পরে কি বসাবা, ফর্ম বসাবা। তারপর দেখো এ আছে, এতে আমরা লিখতে পারি যে অ্যাবস্টেন্ট ফ্রম। এতে হচ্ছে কি বলতো, অ্যাবস্টেন্ট ফ্রম। এতে হচ্ছে কি অ্যাবস্টেন্ট ফ্রম, আর একটা হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। তাহলে এই দুইটার সাথে কি বসতে পারে, ফ্রম বসতে পারে। দেন আসো ডিতে, ডিতে হচ্ছে আমরা লিখতে পারি ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্টের সাথে কি বসতে পারে বলো, সেটা হচ্ছে ফ্রম বসে। আবার হচ্ছে ডাইভার্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, ডাইভার্টের সাথে কি বসতে পারে, ফ্রম বসতে পারে। তাহলে এইভাবে করে বিগত সালে কোশ্চেন গুলো সলভ করার মাধ্যমে টপিকটাকে খুঁজে নিয়ে তুমি কিন্তু পড়তে পারো, এবং দেখবা দিন শেষে ওই টপিক গুলাই থেকে পরীক্ষা প্রশ্ন আসতেছে। তাহলে এতটুকু কি সবারই ক্লিয়ার হয়েছে? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? রিমোট ফ্রম, রিফ্রেন ফ্রম, এসকেপ ফ্রম, অনেকগুলো শিখতে পারতেছি আমরা। এক্সেম্পট ফ্রম, অ্যাবস্টেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, দেন হচ্ছে ডিফারেন্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম। অনেকগুলো শব্দ কিন্তু আমরা শিখতে পারতেছি। ঠিক আছে, অনেকগুলো শব্দ আমরা কি করতে পারতেছি, শিখতে পারতেছি। সবাই একটু বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, আমার সাথে সাথে একটু বলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছি, এমন ভাবে নিব যেন হচ্ছে টপ স্কোরে থাকে, এবং ওই ধরনের ক্যাপাবিলিটি, ওই ধরনের সক্ষমতা তোমার ভিতরে আছে, আমি এটা জানি। এবং জাস্ট তুমি এটাকে প্রয়োগ করবা, জাস্ট কাজে লাগাবা, তাহলেই শেষ। ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ডান লিখবা, কষ্ট করে সবাই একটু ডান লিখবে। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার আমার সাথে? কষ্ট করে সবাই ডান লিখবা, ডান। আচ্ছা, ক্লিয়ার? সবাই একটু বলবা ক্লিয়ার কিনা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরো তো আছে তাই না? এখানে ডি তে হচ্ছে ডিফারেন্ট ফ্রম, আর হচ্ছে ডাইভার্ট ফ্রম হয়। আচ্ছা, এখানে ফ্রম তো গেল, পি তে, পি তে আসো। পি তে হচ্ছে আমার প্রিভেন্ট, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম। অর্থাৎ প্রিভেন্টের সাথে কি বসতে পারে, ফ্রম বসতে পারে। সি তে কি, সি তে হচ্ছে চিজ ফ্রম, চিজ ফ্রম, অর্থাৎ হচ্ছে ফ্রম। ঠিক আছে, সি ই এ এস ই, সি, আমি আবার লিখতেছি সি ই এ এস ই, ফ্রম। এটা হচ্ছে আমাদের এখানে চিজ ফ্রমটা। তার মানে হচ্ছে ফ্রম কোন কোন জায়গায় বসতে পারে, একটা দিয়ে কিন্তু অনেকগুলো আমরা পাইলাম, সেখানে আমরা ডিরেক্ট পাইছিলাম, সেটাতে আরো অসংখ্য শিখতে পারছি, অসংখ্য শিখতে পারলাম আরো। ঠিক আছে, হ্যাঁ, এই যে পিসি, প্রিভেন্ট ফ্রম আর চিজ ফ্রম। ঠিক আছে, তাহলে এখানে আমরা অনেকগুলা শিখতে পারলাম, অনেকগুলা। তাহলে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আসছে সেখান থেকে তুমি চেষ্টা করবা যে এইটা কোন টপিক থেকে আসছে। যতক্ষণ না পর্যন্ত বুঝতে না পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমার প্রস্তুতি ঠিকঠাক হবে না। এই জন্য প্রশ্ন ব্যাংকটা পড়বা, প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আসছে এইখান থেকে, এই যে আমরা টপিকটা সিলেক্ট করে ফেললাম, এখানে আসছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে এই প্রশ্ন আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারলাম এটা।
ওকে, ডান। তাহলে এই পর্যন্ত সবাই 100% ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে আরো অনেকগুলো আছে। ডেভিয়েট ফ্রম, ডেসপায়ার ফ্রম, ডিপেন্ড অন হয়, ডিসেন্ট ফ্রম হয়, ডিভোটেড অফ হয়, ডিভোটেড টু হয়, অর্থাৎ ডি দিয়ে, এখানে ডি দিয়ে আর কি কি শব্দের সাথে প্রিপোজিশনগুলো বসে অতিরিক্ত হিসাবে তুমি তোমার দ্বারা সব পসিবল না, সবগুলো হয়তো শেখাটা পসিবল না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা তুমি শিখার একটা সক্ষমতা অবশ্যই রাখো, সেই জিনিসটা তুমি শিখে ফেলবা, তাহলে হবে। বুঝছো? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। আমি কিন্তু প্রথম কোয়েশ্চেনে টপিক বলে দিছি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি কিন্তু বলে দিছি। তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তোমরা বিভিন্ন সাজেশন খুঁজো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, ইংলিশে টপ কেমনে করা যায়, সাজেশন এটাই। এই যে ক্লাস করতেছো এটাই তোমার সাজেশন, এখান থেকে টপিকটা তুমি বের করতে পারতেছো। তাহলে এই যে নো আছে, এখানে কি আছে বলতো? নো ড্যাশ 50 পিপুল ডাইড ড্যাশ দা অ্যাক্সিডেন্ট। এখানে তোমার 4টা অপশন আছে। অপশনের মধ্যে এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে। এখন কত হচ্ছে যে তুমি কোনটাকে নিবা, তুমি কোনটাকে নিতে পারো। তাহলে দেখো 50 পিপুল আছে এখানে, তো পিপুল শব্দটা দেখো, পিপুল, এই যে পিপুল শব্দটা আছে এটা আমাদের জানতে হবে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এই প্রশ্নটা আসছে ডিটারমিনার থাকে, কি বলতো? এটা হচ্ছে ডিটারমিনার বলতে পারি আমরা, সেটা হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ আমাদের যে কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, ওই জায়গা থেকে এই প্রশ্নটা আসছে। আর এটা তো বুঝতেই পারতেছো প্রিপোজিশন থেকে চলে আসছে। তাহলে আমাদের এইখানে আমি কোনটা বসাবো বলো? এখানে আমি কোনটা বসাতে পারি? এখানে আমি মূলত কোনটা বসাতে পারি? নো, লেস দেন, নাকি ফিউয়ার দেন, নাকি লেস দেন, নাকি হচ্ছে মোর দেন হবে। দেখো এখানে পিপুল আছে, পিপুল, পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন। হ্যাঁ, কাউন্টেবল নাউন, পিপুল হচ্ছে কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের সাথে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে ফিউ, এই যে ফিউ লিখলাম, আর এখানে ধরো হচ্ছে আমরা লিটল লিখলাম, লিটল, ফিউ, এখানে লিটল, এখানে লিখলাম ধরো হচ্ছে ফিউয়ার, এখানে হচ্ছে ফিউয়ার, আর এখানে হচ্ছে ধরো লেস। দেখো এই যে ক্যাটাগরিটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এই ক্যাটাগরি হচ্ছে কি বলতো? ইউএন মানে আনকাউন্টেবল নাউন। সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন, যেটাকে আমরা গণনা করতে পারি, যেটাকে আমরা গণনা করতে পারি। আর হচ্ছে ইউএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা গণনা করতে পারি না। তাহলে এখানে প্রশ্নের মধ্যে যেহেতু এটা আমার কাউন্টেবল আছে, তাহলে এটা বাদ যাবে। ঠিক আছে, মানে ফুললি বাদ যাবে, যেহেতু লেস আছে আনকাউন্টেবল, কিন্তু পিপল তো কাউন্টেবল, এটা বাদ যাবে। এবং সি নাম্বারটাও কি বাদ যাবে। আর এখানে যেহেতু কোনো ধরনের বসে নাই, সেটা অলরেডি বাদ। সঠিক উত্তর হিসেবে কোনটা আসবে? হ্যাঁ, এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। এখন কথা হচ্ছে বি নাম্বার কেন সঠিক? কারণ হচ্ছে আমাদের একটা জিনিস যে লেস দেন অথবা ফিউয়ার দেন, লেস দেন, লেস দেন, অথবা হচ্ছে আমরা বলতে পারি ফিউয়ার দেন, ফিউয়ার। ঠিক আছে, ফিউয়ার দেন এর বাংলা অর্থ হচ্ছে অধিকতর কম, অধিকতর কম। লেস দেন বসে কোথায়? আনকাউন্টেবল নাউনের আগে। ফিউয়ার দেন কোথায় বসে? কাউন্টেবল নাউনের আগে। যেহেতু কাউন্টেবল ছিল কাজে আমরা ফিউয়ার দেন বসাইছি। এখন দেখো ডাই, এই যে ডাইডের পরে কি বসবে? এখানে ইন বসবে। দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে, দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে আমরা ডাইট ইন বসাতে পারি, অথবা ডাই ইন। ঠিক আছে, ডাই ইন, ডাই ইন বসাতে পারি দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে। তাহলে একটা প্রশ্নের ভিতরে দুটো টপিক, একটা প্রশ্নের ভিতরে কয়টা টপিক? দুইটা টপিক আছে। একটা প্রশ্নের ভিতরে কয়টা টপিক আছে ভাই বলো? দুইটা টপিক আছে। ঠিক আছে, দুইটা টপিক এখানে আছে। তাহলে এই জায়গায় একটা ডিটারমিনার পাইছি, কাউন্টেবল আনকাউন্টেবল ফর্ম। আচ্ছা তোমাদের একটা জিনিস, এই যে আমি এখন লিখলাম ধরো হচ্ছে কাউন্টেবল, প্রত্যেকটা ক্লাসের মধ্যে অতিরিক্ত বিভিন্ন তথ্যগুলো দিলে ক্লাসটা আর একটু ভালো হয়, এবং তোমরা এখান থেকে অনেকগুলো শিখতে পারবে। কোয়েশ্চেন সলভ করা, এখান থেকে টপিকটা যদি আমি না কেন্দ্র করতে পারি বা সেখান থেকে না পর্যবেক্ষণ করতে পারি, তাহলে তো ক্লাসটা বৃথা, তাই না? এখানে হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আরো কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। আনকাউন্টেবল, এই কাউন্টেবল দেখো, কাউন্টেবল হচ্ছে ফিউ, আনকাউন্টেবল হচ্ছে লিটল। খাতার মধ্যে সুন্দরভাবে লিখে রাখবা। আবার এখান থেকে লিখতে পারি এ ফিউ, এ ফিউ, আর এটা হচ্ছে এ লিটল, এ লিটল। এখানে আমরা লিখতে পারি দা ফিউ, দা ফিউ, এটা হচ্ছে দা লিটল, দা লিটল। তারপরে আমরা যে জিনিসটা এখন পাইলাম সেটা হচ্ছে ফিউয়ার, সেটা হচ্ছে কি পাইলাম? সেটা হচ্ছে ফিউয়ার। আর এখানে হচ্ছে লেস, কি পাইলাম? লেস। আরো আছে, সেটা হচ্ছে এখানে ধরো হচ্ছে মেনি, আর এখানে হচ্ছে কি বলতো? মাছ। তাহলে তুমি যদি একটা প্রশ্ন একটা টপিককে কেন্দ্র করে খুব ভালো করে একদম ভিত্তি করে যদি পড়ো, তোমাকে কি আটকাতে পারবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, টপিক তুমি অবশ্যই 100% পাবা। জিনিসটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কাউন্টেবল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এইভাবে করে আমরা শিখে ফেলবো প্রত্যেকটা টপিক, যেন আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। বুঝা গেল? ফিউ অর্থ হচ্ছে কি নেই বললেই চলে, লিটল অর্থও নেই বললেই চলে। এখানে যতগুলো শব্দ আছে যে অর্থটা আসতেছে তার সেম অর্থ এটাও,
শুধু পার্থক্য একটাই, এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল, দ্যাটস ইট, আর কোনো কিছুই না। ঠিক আছে, আর আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল এ অথবা এনটা বসে না, এ অথবা কি বসে না, এন বসে না, এবং এখানে নাম্বারও বসে না, এর আগে কখনো কি বসে না, নাম্বারটা কখনো বসে না। ঠিক আছে, সংখ্যা বসে না। যেমন এখানে আরেকটা জিনিস তোমাকে দেখাই, ধরো ভয়, বলতো ভয় কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এই যে ভয়, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? তুমি এটা সহজে শিখতে পারবা কিভাবে জানো? যে শব্দকে প্লুরাল করা যায়, যে শব্দকে প্লুরাল করা যায় সেটা কাউন্টেবল নাউন। অর্থাৎ ভয়কে কি তুমি লিখতে পারবে না বয়েস? পারবা। আচ্ছা, গার্ল, এই গার্লে কি গার্লস লিখতে পারবে না? পারবা। মানে যে শব্দকে প্লুরাল করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন আমি তোমাকে যদি বলি অয়েল, অয়েল হচ্ছে ধরো তেল, আমি বললাম ওয়াটার, কি বললাম, ধরো ওয়াটার, অয়েল এবং ওয়াটার 100% আনকাউন্টেবল নাউন। কেন? একে যুক্ত করা যাবে না, মানে প্লুরাল করা যাবে না, প্লুরাল করা যাবে না, প্লুরাল করলে অর্থ ভিন্ন হয়ে যেতে পারে। ওয়াটার সাথে যুক্ত করলে ওয়াটার্স হয়ে যাবে, জলাশয় হয়ে যাবে, এই জিনিসটা। ঠিক আছে, ক্লিয়ার সবাই 100%? একটু কষ্ট করে আমার সাথে বলতে হবে ভাই, আমি তোমাদেরকে ইংরেজি যে ফ্রি ক্লাসগুলো পাবা বা আমাদের পেইড বেসিস যে ক্লাসগুলো চলমান আছে, তো এইভাবে করে যদি প্রত্যেকটা স্টুডেন্ট, এখানে 100% কথা বলতেছি, প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ এন্ড এভরিওয়ান, যদি তোমরা টপিক আকারে, টপিক ধরে ধরে পড়ো, তোমাকে কেউ আটকাতে রাখতেই পারবে না, 100%। ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার? একটু কষ্ট করে জানাবা, হ্যাঁ, 100%। ওকে, দুইটা কোশ্চেন শেষ। এখন আসো 3 নাম্বার কোশ্চেন। আসো আমাদের, দেখো আমি একটু সময় নিয়ে কেন পড়াচ্ছি, কারণ হচ্ছে এই টপিক থেকে কি লেভেলের প্রশ্নগুলো আসছে, এইটাই যদি না জানো হুবহু তো এটা আসবে না পরীক্ষায়, পরীক্ষায় তো এটা হুবহু আসবে না, এখান থেকে একটু অন্যরকম ভাবে আসবো, অন্যরকমটাই তোমাকে আমি শেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা একটু কষ্ট করে বলবা সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো ল্যাটিন ওয়ার্ড সার্কা মিনস, এটা আসলে কি, এই জিনিসটা আসলে কি, দেখো এটা আমাদের কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন, টপিকটা লিখে রাখো। 3 নাম্বার কোশ্চেন টপিক হচ্ছে ফরেন, ফরেন কি ফ্রেস, ফরেন ফ্রেস। ঠিক আছে, ফরেন ফ্রেস 3 নাম্বার টপিক লিখে রাখো, ফরেন ফ্রেস। তাহলে এই যে ফরেন যে বিভিন্ন ফ্রেস গুলো আছে, এগুলো তুমি যে বই কিনো না কেন ওই বইতে পাবা, ওই বইতে পাবা। অথবা আরেকটা জিনিস ল্যাটিন অ্যাডজেক্টিভ, আমি বলে রাখি যেহেতু এখানে চলে আসছি, ল্যাটিন অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ আমাদের সিউর জন্য ইম্পর্টেন্ট আছে। ল্যাটিন অ্যাডজেক্টিভটা এটা পড়বা, যেদিন তুমি অ্যাডজেক্টিভের টপিকটা ধরবা সেদিন ল্যাটিন অ্যাডজেক্টিভের শেষ করবা। আমাদের সেকেন্ড টাইম গোল্ডেন বেচে এটা পড়ানো হয়েছে আশা করি। হ্যাঁ, তো এই যে দেখো বলা হচ্ছে সার্কা শব্দটা কি বোঝাচ্ছে, এর অর্থ যদি না জানো তাহলে কখনোই পসিবল না। এটার জন্য পড়তে হবে, এটার জন্য মুখস্থ করতে হবে। এটা এখানে গ্রামাটিক্যাল কোনো রুলস নাই, মুখস্থ করতে হবে। তাহলে এইটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে প্রায়ই, মানে এটার বাংলা হচ্ছে কি বলতো, প্রায়ই। এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা আসবে? সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিতে পারি বলতো? হ্যাঁ, আচ্ছা গুড। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার এখানে অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে এখানে সঠিক উত্তর, মানে প্রায়। ঠিক আছে, প্রায়, অর্থাৎ এটা মুখস্থ। এখন তুমি তোমার যে বইটা আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম হতে পারে, মাস্টার হতে পারে, অ্যাপেক্স হতে পারে, যে কোনো বই আছে কেন, সেখানে গিয়ে দেখবা ফরেন ফ্রেস টপিকটা কোন জায়গায় আছে, ফরেন ফ্রেস কোন জায়গায় আছে, ওইখানে গিয়ে তুমি হচ্ছে এগুলা মুখস্থ করে ফেলবা, বিভিন্ন ধরনের সেখানে আছে। ঠিক আছে, তাহলে হবে। সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা পাচ্ছি? এ নাম্বারটা। 3টা প্রশ্ন 4টা টপিক পাইছি আমরা। ঠিক আছে, টপিকগুলো লিখে রাখো, কিন্তু লিখে রাখো, তোমাদের এটা অনেকটা কাজে দিবে, অনেকটা কাজে দিবে। তুমি একসময় মনে করবা যে ভাই এইভাবে যে ক্লাসটা করেছিল, টপিকের যে কথাগুলো বলছিল ওইটাই তো আসছে, ওইটাই তো আসছে, তার উপর পড়ি নেই আমি, তখন কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগবে। ঠিক আছে, তো এটা যেন না হয়, এইটা যেন না হয়। চলো আমরা পরবর্তী যাই। তাহলে অ্যাবাউট ছিল সঠিক উত্তর। এখানে আসো, সাব জুডিসি। এই যে সাব জুডিসি, এটাও হচ্ছে তোমার একটা ফ্রেজের মতো পড়ে, সাব জুডিসি। ঠিক আছে, সাব জুডিসি। আচ্ছা, এটা একটা ফরেন ফ্রেজ। তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেন দেখলাম, সেটা একটা ফরেন ফ্রেজ। সাব জুডিসি, এটা একটা ফরেন ফ্রেজ। তাহলে এটার আলাদা অর্থ আছে, অর্থটা আমাকে জানতে হবে। সাব জুডিসি অর্থ যদি তুমি না জানো তাহলে এখানে কোনো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এইটার বাংলা হচ্ছে বিচারাধীন, মানে মানে বিচার অবস্থায় আছে, বিচারাধীন। ঠিক আছে, বিচারাধীন মানে এইটা বিচার অবস্থায় আছে। আমাদের যে মামলা মোকদ্দমা হয়, বিভিন্ন ধরনের অপরাধ করলে তাকে সাজা দেওয়া হয়, একটা মানুষের বিচার যখন চলমান থাকে, বিচারাধীন থাকে, সেটাকে আমরা বলতে পারি সাবজুডিসি। ঠিক আছে, সাবজুডিসি আমরা এটা বলতে পারি। তাহলে এই জায়গাতে আমরা একটু খেয়াল করবো সঠিক উত্তর হিসেবে কোনটা নিতে পারি। সবাই অলরেডি আনসার দিয়ে দিচ্ছ, আনসার কি হবে? বি নাম্বারটা, বি নাম্বার আনসার হবে। দেখি তো বি নাম্বার আনসার কিনা। হ্যাঁ, সঠিক উত্তর তো অবশ্যই বি। সঠিক উত্তর কোনটা? এই যে বি নাম্বার উত্তরটা, দ্য কেসেস হুইচ ক্যান নট বি ডিসকাসড ইন দ্য মিডিয়া,
মানে যেটা সংবাদ মাধ্যমে ডিসকাস করা হয় না, মানে বিচারাধীন যখন থাকে তখন এটা ডিসকাস করা হয় না, ওই জায়গাটাকে আমরা বলতে পারি সাব জুডিসি। ঠিক আছে, সাব জুডিসি। তাহলে এটা একটা ফরেন ফ্রেজ এবং এটা মুখস্থ করতে হবে, ফরেন ফ্রেজ। তাহলে তোমরা সুন্দর মতন এই যে টপিকগুলা লিখতেছো, এই টপিকগুলা তোমরা বাসায় অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো। আর আমাদের বেসে তো 100% পড়ানো হবে এটা, 100% পড়ানো হবে এটা। ঠিক আছে, ওকে, চারটা শেষ। এখানে আমরা টপিকও পেয়ে গেছি। দেখো, সাব জুডিসির একটু ব্যাখ্যা তোমাদেরকে দেই, সেটা হচ্ছে বিচারাধীন মামলা। বিচারাধীন মামলা, এখানে একটা জিনিস যখন তুমি মাথার ভিতরে সেট আপ করে নিতে পারবা, তোমার কাছে ইজি লাগবে। আর যদি হালকা পাতলা দেখে দেখে চলে যাও, বা জিনিসটা হচ্ছে এরকম, ধরো কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসছো, এই কোয়েশ্চেন ব্যাংকে জাস্ট কোয়েশ্চেনটা সলভ করেই তুমি ধরো হচ্ছে পরবর্তী প্রশ্ন ধরতেছো, তাহলে তোমার জানা হলো না ওই টপিকটা কি আসছিল। এই যে বিচারাধীন মামলা, এটা কি জিনিস দেখো, যখন কোনো মামলা আদালতে চলমান থাকে এবং তার উপর রায় হয় নাই, মানে চলমান কন্টিনিউয়াস প্রসেসে আছে কিন্তু সেটার উপর কোনো রায় হয় নাই, তখন সেটি সাব জুডিসি বলে। সেটাকে কি বলা হয়? সাব জুডিসি। অর্থাৎ এই সময় মিডিয়ায় মামলার বিশদ আলোচনার কারণে মামলা নিরপেক্ষ বিচার প্রবাহিত হতে পারে। উদাহরণ, হত্যাকাণ্ড, দর্শন বা হিংসার মতো গুরুতর অপরাধ মামলা। ঠিক আছে, এই জিনিসগুলা আশা করছি 100% ক্লিয়ার। প্রত্যেকটা প্রশ্ন একটু কষ্ট করে বলেও সবাই 100% বুঝছো কিনা একটু বলবা। হ্যাঁ, কষ্ট করে ডাউন লিখবে, একটু কষ্ট করে। ঠিক আছে, একটু ডাউন লিখলেই হবে, আমি বুঝতে পারবো। আমাদের সাথে অনেকেই আছো। ঠিক আছে, দেন আসো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্গেট সিইউ ড্রিম ব্যাচ। এই ব্যাচটা আমাদের প্রত্যেক বছরই থাকে, রান হয়। এটা 13তম ব্যাচ আমাদের। বি এবং ডি ইউনিটের জন্য আমাদের এই ক্লাসগুলো আছে। তোমাকে 100% বলবো না, এটা আমাদের এখানে ভর্তি হতে হবে, নাহলে ছবিতে চান্স হবে না, এটা কখনোই বলা যাবে না। তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো আমাদের দেখো, বুঝো, আমাদের যে আউটলাইন গুলো আছে কোর্সের, প্লাস হচ্ছে আমরা যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, এটা দেখেও যদি বুঝতে পারো যে ভাইরা ভালো পড়াচ্ছে, তাদের গাইডলাইন গুলো ঠিকঠাক আছে, তুমি আসো আমাদের বেচে। ঠিক আছে, এবং আমাদের বেচে কিন্তু অফলাইনের চেয়েও বেশি চাপ। যারা সেকেন্ড টাইম গোল্ডেন বেচে আছে তারা খুব ভালো করে বলতে পারবে যে চাপটা কিরকম থাকে, ঠিক আছে, কারণ চাপটা না হলে তোমার চান্সই হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের টার্গেট সিইউ ড্রিম ব্যাচ। যদি কেউ থাকো আমার সাথে যোগাযোগ করতে পারো, আগামী মাস থেকে শুরু হচ্ছে। নাম্বার 5 এ কি বলছে? কোয়াইট এ ফিউ স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড। এই প্রশ্নটা অনেক বড় দেখা যাচ্ছে, অনেক বড়। শর্টকাটে তোমাকে উত্তরটা বলে দেবো, একদম শর্টকাট। কারণ এমসিকিউ পরীক্ষায় আমার অনেকটা সময় কখনো দেওয়া যাবে না। অনেকটা সময় দিলেই দেখা যাবে যে তোমার চেয়ে অনেকে এগিয়ে চলে গেছে। এই প্রশ্ন যখন তুমি খেয়াল করবে, দেখো এখানে নর আছে, এখানে নর আছে, এখানে নাইদার আছে, এখানে আইদার আছে। তোমার উপায়টা কি এখন? কেমনে উত্তরটা করবা, তাই তো? এটার ক্ষেত্রে আমাদের একটা টপিক নামটাকে বলে দিই, কোন টপিক থেকে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে, কেউ কি বলতে পারবা এটা কোন টপিক থেকে প্রশ্ন আসছে? ইনস্ট্যান্ট বলে দাও তো দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে এই প্রশ্নটা আসছে। এবং ওই জায়গাতে তুমি হচ্ছে এই যে নর, তারপর হচ্ছে এখানে আইদার, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো পাবা, নাইদার, এই জিনিসগুলো পাবা। তো এটার স্ট্রাকচারটা কি বলে দিই। স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে এখানে নর অথবা হচ্ছে নাইদার, নর অথবা কি নাইদার, এটার পরে অক্সিলারি ভার্ব বসবে। কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট। নর অথবা হচ্ছে নাইদারের পরে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে। এখন তুমি দেখো কোথায় আছে, এখন তুমি দেখো যে স্ট্রাকচারটা তোমাকে বলছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এই টপিক থেকে প্রশ্নটা চলে আসছে। এই স্ট্রাকচার হচ্ছে নাইদার অথবা নরের পরে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে। দেখি তো কে কে আনসার করতে পারো। তোমাকে কিন্তু আমি বলে দিয়েছি কি হবে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিছি এইটাই স্ট্রাকচারটা কি। এখন তোমরা একটু কষ্ট করে আনসার করে দেখি। সবাই ডি নাম্বার উত্তর করতেছে, সবাই বলছে কি কি হবে এ নাম্বার, সবাই বলছে কি এ নাম্বার। আচ্ছা, এখানে তাহলে কোনটা সঠিক হিসেবে আমরা নিব, কোনটা সঠিক হিসেবে নিব? সবাই বলছে এ নাম্বারটা, আবার কিছু স্টুডেন্ট বলছে কি ডি নাম্বারটা। এ নাম্বারটা বলছে, আবার কি ডি নাম্বারটা বলছে না। আচ্ছা, দেখো ভাই, নেগেটিভ এগ্রিমেন্টের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে নাইদার আর একটা হচ্ছে নর। একটা হচ্ছে নাইদার আর একটা কি নর। আমি কি বলছি? নর অথবা কি নাইদার। তাহলে এখানে এটার পরে দেখো তো, আমার এটা প্রথমেই কাটা যাবে, আইদারটা হবে না, আইদারটা সবার লাস্টে গিয়ে হয়।
এইটা কখনোই হয় না, ঠিক আছে? এটা অলওয়েজ আইদার শব্দটা দেখবা যখন তুমি এই টপিকটা পড়তে যাবা, দেখবা এটার স্ট্রাকচার একদম লাস্টে, লাস্টে বলতে এটা লাস্টে বসে, আইদারটা ধরো হচ্ছে এখানে লাস্টে বসে, এর সামনে কিছু থাকে, সাবজেক্ট ভার্ব থাকে, এটা লাস্টে গিয়ে বসে, ঠিক আছে? সেই ক্ষেত্রে প্রথমেই ক্রস। এবং নাইদার, এটা কেন ক্রস? নাইদারের পরে সাবজেক্ট আছে, কিন্তু আমার লাগবে কি অক্সিলারি ভার্ব, তাহলে এটাও হবে না, এটাও আমার ক্রস। নরের পরে এখানে কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু সাবজেক্ট আছে, তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? এ নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা। তাহলে স্ট্রাকচার হচ্ছে এটাই, স্ট্রাকচার এটাই, নর অথবা নাইদারের পরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট বসবে। সেক্ষেত্রে আমার সঠিক উত্তর কোনটা? এ নাম্বারটা। নর ডো দে টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস, ঠিক আছে? 100% ক্লিয়ার? হ্যাঁ, নেগেটিভ অক্সিলারি সাবজেক্ট, নেগেটিভ অক্সিলারি সাবজেক্ট। এইভাবে করে যখন টপিকটাকে তুমি তোমার মতো করে সেট আপ দিবা, দেখবা যে তোমাকে সহজ লাগতেছে, ঠিক আছে? এই ঠিক এরকম যে আমার এই টপিক সম্পর্কে তো এত বেশি না জানলেও তুমি একটু যদি জানো যে নর অথবা নাইদারের উপরে অক্সিলারি ভার্ব বসে, তাহলে সাবজেক্ট বসে, শেষ, আর কোনো কথা নেই, শেষ, ঠিক আছে জিনিসটা? আর এই আইদারটা লাস্টে গিয়ে বসে, একদম বাক্যের লাস্টে গিয়ে বসে। ওকে, আসো তাহলে সঠিক উত্তর আমার এই নাম্বারটা ছিল। এখন আসো এই নাম্বার 6। নাম্বার 6 এর কোন জায়গা থেকে প্রশ্ন আসছে দেখে কি বোঝা যায়? বলতো এই টপিকটা কোন জায়গা থেকে আসছে? তাহলে আমি যতটা প্রশ্ন পড়াচ্ছি ততটা টপিক লিখে দিচ্ছি। এটাই তোমার ফাইনাল সাজেশন, এটাই তোমার সিইউর জন্য সাজেশন, তুমি যে কোনো এটা পরীক্ষা দাও, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দেখো তাহলে তোমার কাছে কেন মনে হয় যে ইংলিশটা এত কঠিন? কেন মনে হয় বলো? এই যে দেখো প্রত্যেকটা টপিক আমি ধরতে পারতেছি, প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারতেছো যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এটা তুমি বুঝতেছো, কিন্তু পরীক্ষা আসলে ভুল হয়ে যায় বা পরীক্ষা আসলে পারো না। এটার একমাত্র কারণ কি জানো? ওই আগে থেকেই মনে করো যে ইংলিশটা অনেক কঠিন, এখন থেকে মনে করতে হবে ইংলিশটা সহজ, এটা মনে করতে হবে। এটা যতক্ষণ না তুমি মনে না করতেছো ততক্ষণ পর্যন্ত তোমার ভয়টা কখনোই যাবে না। মানুষের কাছে ওইটাই কঠিন হয় যেটা সে নিজে থেকে মানে শুরুতে মনে করে এটা কঠিন, তাহলে ওটা অবশ্যই কঠিন হবে। তুমি চেষ্টা করবে এটা সহজ, তাহলে হবে। দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, ইফ আই ওয়ার ইউ ড্যাশ এ নিউ কার ইনস্টেড অফ স্ট্রাগলিং, কি বলছে? উইথ দিস ওল্ড ওয়ান। তো এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর হিসেবে? এখানে সঠিক উত্তর কোনটা হবে? সবাই কি বলছো? সবাই ঝটপট আনসার করবো, 100% আনসার করবো। ডি নাম্বারে সবাই বলছো। আচ্ছা, তো তোমাদের এটা কোন কন্ডিশন আসছে? এখানে বলা 4টা কন্ডিশন থাকে আমাদের, তাই না? মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে টোটাল 4টা বলা যায়। তো এটা সঠিক উত্তর হিসেবে সবাই কি উড বাই দিছো, তার মানে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। কেন কেন আসছে এটা, কেন হয়েছে, তাই না? চলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যদি তুমি ডিপলি নাও পড়ো, ডিপলি যদি নাও পড়ো, তাহলে একটু হলেও তোমাকে 100% পড়তে হবে। তুমি একটু খাতার মধ্যে একটু লিখে নাও কষ্ট করে। দেখো আমরা কন্ডিশনালকে 4টা ভাগ করতে পারি, 4টা ভাগ করতে পারি। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটু খাতার ভিতরে লিখে রাখো, জিরো কন্ডিশনাল। একটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। নাম্বার 2 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। নাম্বার 3 হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, কি বলো? সেকেন্ড কন্ডিশন। নাম্বার 4 হচ্ছে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে কয় পর্যন্ত? 3 পর্যন্ত। ওই যে আমাদের হচ্ছে আইসিটির মতো 0 1 2 3, এই যে, ঠিক আছে? তাহলে 0 1 2 3 এই 4টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। মানে এখানে আমরা জিরো কন্ডিশনাল কোনটা, ফার্স্ট কন্ডিশনাল কোনটা, সেকেন্ড কোনটা, থার্ড কন্ডিশনাল কোনটা, পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে, সবচেয়ে বেশি, তুমি আমার কথা বিশ্বাস করতে হবে না, আমার কথা বিশ্বাস করতেই হবে না, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবা, সবচেয়ে বেশি আসছে এই যেটা সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে থার্ড কন্ডিশনালটা 100% জানতেই হবে। এবং এখানেই দুইটা এক্সেপশনাল রুল আছে, এখানে দুইটা এক্সেপশনাল রুলও আছে, এখানে দুইটা এক্সেপশনাল কি আছে? রুলও আছে। তার মানে সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসতেই পারে। যতগুলা ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলাতে একটা করে প্রশ্ন আসছেই, বুঝছো? তাহলে আসো আমরা একটু দেখি জিরো কন্ডিশনাল, যেটা আমরা যেটা জিরো কন্ডিশনাল বলবো, যেটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল, হ্যাঁ, সেটার প্যাটার্নটা কিরকম হতে পারে? দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, লেখাগুলো একটু দ্রুত লিখতেছি, একটু বুঝে নিও, হ্যাঁ। এখানেও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটা আছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস এটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট। তার মানে দুইটাই সেম থাকবে, দুইটাই কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানেও কি পাস্ট ইনডিফিনিট। দ্যাট মিন্স জিরো কন্ডিশনাল। সেটা কি বলা হবে? জিরো কন্ডিশনাল, ঠিক আছে? সেটা বলা হবে জিরো কন্ডিশনাল। এখন আসো যে জিনিসটা ফার্স্ট কন্ডিশনাল, একটু কষ্ট করে। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল কি আছে বলো? এখানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট
প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে আছে কি বলতো, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তাই না? এখানে কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। অথবা এখানে তোমার ফিউচার ইনডিফিনিট থাকতে পারে, এখানে ধরো হচ্ছে ফিউচার ইনডিফিনিট, মাঝখানে হচ্ছে তোমার ইফ, আর এখানে প্রেজেন্ট, সেম কথা আর কি, মানে ঘুরে ফিরে ওই জায়গাটাকেই আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ফিউচার অথবা ফিউচার প্রেজেন্টের মধ্যে একটা সম্পর্ক হবে, সেটা হচ্ছে কি ফার্স্ট। এন্ড সেকেন্ড কন্ডিশনাল যেটা যেটা হচ্ছে আমাদের বলবো সেকেন্ড কন্ডিশনাল, ওইটা কি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস উড অথবা কি কুড অথবা কি মাইট প্লাস বি ওয়ান, মানে ভার্বে বেস ফ্রম, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে ওইখানে উড কুড মাইট প্লাস বি ওয়ান হয়, যেটা তুমি এখন আনসার করলা, যেটা তুমি এখন আনসারটা করলা। ঠিক আছে, আনসার করলে একটু কষ্ট করে একটু লিখে নিব আমরা সুন্দর করে, হ্যাঁ লিখে নিব, জাস্ট স্ট্রাকচার, এখন তো সবগুলাই পড়ানো হচ্ছে না, জাস্ট স্ট্রাকচারটা লিখে নিলেই হবে তোমার। সেকেন্ড কন্ডিশনালে ফার্স্ট ইনডিফিনিট অথবা এখানে কি হবে উড কুড মাইট প্লাস ভার্বে বেস ফ্রম, এটাকে উল্টো করে আসতে পারে। ধরো ইফটা মাঝখানে আছে, এই পাশে একটা বাক্য, এই পাশে একটা বাক্য, এই পাশে তোমাকে এটাও দিতে পারে কোন একটা, ধরো সাবজেক্ট প্লাস উড উড কুড মাইট প্লাস বি ওয়ান, ওইখানে হবে কি পাস্ট ইনডিফিনিট, এরকম। ঠিক আছে, এরকম। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে করে থার্ড কন্ডিশনাল সেম, থার্ড কন্ডিশনের ভিতরে কোন টেন্স আসবে বলতো? থার্ড কন্ডিশনাল যেটা, থার্ড কন্ডিশনের মধ্যে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, কি বলো পাস্ট পারফেক্ট টেন্স, আর এখানে কি হবে উড হ্যাভ, উড হ্যাভ অথবা কি কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, অথবা কি মাইট হ্যাভ প্লাস প্লাস বি থ্রি, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ম। ঠিক আছে, থার্ড কন্ডিশনাল আশা করি ক্লিয়ার। ওকে, চলো আমরা কোশ্চেনে চলে যাই। নাম্বার 7, এটা আনসার করো। এটা কোন টপিক থেকে আসছে বলো? এটা কোন টপিক থেকে আসছে একটু দেখি, কষ্ট করে বলো দেখি, এটা কোন টপিক থেকে আসছে? তোমাকে কি বলা হচ্ছে ভাই? একটু কষ্ট করে বলবো আমরা। দ্য ম্যাগনিফিকেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। এখন এই যে চারটা অপশন তোমাকে দেওয়া আছে, এইটা কোন টপিক থেকে আসছে যতক্ষণ পর্যন্ত না ধরতে পারতেছো ততক্ষণ পর্যন্ত বিপদ, মহা বিপদ, মহা বিপদ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, টপিকটার নাম হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের মধ্যেও আমরা অনেক কিছুই পাইলাম। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যেটা কিনা হাইপেন দ্বারা যুক্ত, যেটা হচ্ছে কি দ্বারা যুক্ত, হাইপেন দ্বারা যুক্ত, তাদেরকে আমরা বলতে পারি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এবং সেখানে তোমার হচ্ছে কি থাকবে দেখো, সেখানে হচ্ছে কি কি থাকতে পারে, নাম্বার, সেখানে কি থাকবে নাম্বার, সেখানে নাম্বার থাকবে, নাম্বার থাকবে প্লাস, তারপর নাউন থাকবে, তারপরে কি থাকবে নাউন থাকবে প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস কি অ্যাডজেক্টিভ। এই যে স্ট্রাকচারটা নাম্বার নাউন অ্যাডজেক্টিভ, দেখো তো এখানে কোনটা সঠিক হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এইখানে যখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ জিনিসটা থাকবে তখন এর সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে দেখো এখানে এখানে আছে, এটা হবে না। আবার এখানে সেঞ্চুরিজ বলা আছে, হবে না, যেহেতু হাইপেন দ্বারা যুক্ত, সো এখানে সেঞ্চুরি হতেই পারে না, এবং এটাও হবে না। সঠিক উত্তর এ নাম্বার, সঠিক উত্তর কোনটা? এ নাম্বারটা। তাহলে এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যতগুলো এরকম দেখবা, এই যে নাম্বার, এখানে কি আছে নাউন, এখানে কি আছে একটা অ্যাডজেক্টিভ আছে, এবং প্রত্যেকটা হাইফেন, তার মানে কি এখানে এ যুক্ত হবে না। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা, এ নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর, তাই তো আছে মনে হয়, এই তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। আশা করি 100% ক্লিয়ার। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আসো নাম্বার 8, এই কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে খুব ভালোভাবে ধরতে হবে, কিন্তু খুব ভালোভাবে ধরতে হবে। এখানে কি বলা আছে নাম্বার 8, এ পারসন হু স্টাডিজ দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ। একটু খেয়াল করো তো, এই টপিকটা আমাদের একটা মেমোরাইজিং পার্ট টপিক, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন এই শব্দটা, তাই না? এটা আছে এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। অর্থাৎ এই টপিক থেকে এই প্রশ্ন আসছে। তার মানে কি তুমি বুঝতে পারতেছো যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতে পারে? নিজেও তো বুঝতেছো, এখন তোমার কাছে প্রমাণ, এটা প্রিভিয়াস এর কোশ্চেন, তোমার কাছে প্রমাণ যে এই প্রশ্ন থেকে, এই টপিক থেকে প্রশ্ন আসছে। তাহলে এ পারসন হু স্টাডিজ দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, যিনি ভাষা বিজ্ঞানী, ভাষা নিয়ে কাজ করে, ভাষা নিয়ে গবেষণা করে, তাকে আমরা এক কথা কি বলতে পারি? যিনি ভাষা নিয়ে গবেষণা করে। দেখো ফিলান্থ্রপিস্ট যেটা, সেটা হচ্ছে বিশ্বপ্রেমিক, এর বাংলা হচ্ছে বিশ্বপ্রেমিক, এর বাংলা হচ্ছে বিশ্বপ্রেমিক। ঠিক আছে, এর বাংলা হচ্ছে কি বিশ্বপ্রেমিক। ফিলোলজিস্ট মানে কি ভাষা বিজ্ঞানী, এটা হচ্ছে ভাষা বিজ্ঞানী, মানে ভাষা নিয়ে যে গবেষণা করে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞানী। এন্ড ফিলোসফার মানে কি
মানে যিনি ইতিহাস করেন তাদেরকে আমরা দার্শনিক বলতে পারি, তাই না? এটা হচ্ছে দার্শনিক, এটা হচ্ছে কি দার্শনিক। তাহলে তুমি একটু মিলাও কোনটা হতে পারে। দেন প্লেরাইট মানে কি নাট্যকার, তাই না? এটা মানে কি, সেটা হচ্ছে নাট্যকার, নাট্যকার। তাহলে দেখো তুমি অর্থটা বুঝতে পারতেছো যে এখানে ভাষা নিয়ে কাজ করে, হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে এখানে 4টা অপশনের ভিতরে বিশ্বপ্রেমিকের সাথে ভাষার কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে ভাষা পাইছে, তাহলে সঠিক উত্তর এখানে বি নাম্বারটা, অ্যাবসলিউটলি 100% হচ্ছে এটা, বি নাম্বারটা। তাহলে তোমার কাছে ছোট্ট একটা মেসেজ, জুয়েল ভাইয়া তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে কঠিন কিছুই না, কঠিন মনেই করবা না, শুধুমাত্র টপিকটাকে ধরবা, ওই টপিকটার উপর বেশি বেশি সময় ইউজ করবা, দেখবা হয়ে যাবে, ঠিক আছে? আর এইগুলা যেগুলো মেমোরাইজিং পার্ট আছে, পড়ার সময় 100% অর্থ সহ পড়ার চেষ্টা করবা যতটুকু তুমি সময় পাচ্ছ। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বারটা, প্রত্যেকটার অর্থ তুমি বুঝতে পারতেছো, ওটার সাথে মিলাবা, আনসার শেষ, 1 মার্কস তোমার হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে 1 মার্কস মানে অনেক, তাই না? আচ্ছা আসো, এখানেও ইম্পর্টেন্ট কতগুলা দেওয়া আছে, ইম্পর্টেন্ট ওয়ান সাবস্টেশন অনেকগুলো দেওয়া আছে, তোমাদের বইতেও আছে। আমি সাজানোর সময় এটা করছিলাম। এই যে কার্টোগ্রাফার কাকে বলে, ওয়ান হু ড্রস ম্যাপস, যিনি হচ্ছে ম্যাপের কাজ করেন। আবার প্লাম্বার কাকে বলে, কোপলার কাকে বলে, নোবেলিস্ট কাকে বলে, হকার কাকে বলে, লেক্সিকোগ্রাফার, এই জিনিসগুলো। আচ্ছা এখন আসো নাম্বার 9, নাম্বার 9 কোশ্চেন আসো। এই কোশ্চেনটাতে কি বলা আছে, ক্লাইমেট শিফট disrupt farming and dash thousands of species of animal and plants। এখন এই জিনিসটা ফুললি তোমরা গ্রুপ বার পড়ছো না? কি পড়ছো? গ্রুপ বার। তোমরা গ্রুপ বার পড়ছো, তার মানে এখন আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি তো বলতেছি না আমার কথা বিশ্বাস করো। তোমার সামনে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি যে কোন কোন টপিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। আমি তো আরো সামনে ক্লাস দিব, দেখবা এই টপিকগুলো বারবার আসতেছে, বারবার আসতেছে, কিন্তু সেম প্রশ্ন না, কিন্তু টপিক সেম, টপিক সেম বাট ডিফারেন্স কোয়েশ্চেন, এই আর কি, আর কোনো কিছু না। তাহলে এখানে আমার কি আসবে দেখো, ক্লাইমেট শিফটস। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হিসেবে আমরা কি নিতে পারি? সবাই একটু কষ্ট করে বলো দেখি, কি হবে কি হবে কি হবে? হ্যাঁ আচ্ছা, মেকআপ, মেকআপ তো হবে না, মেকআপ বাংলা কি? ক্ষতিপূরণ। এটা বাংলা হচ্ছে ক্ষতিপূরণ। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে ক্ষতিপূরণ। দেখো ক্লাইমেট ডিস্টার্ব মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন, শিফট করতেছে, কোন একটা জিনিস শিফট করলো, জলবায়ু পরিবর্তন। ডিসরাপ্ট মানে বিশৃঙ্খলা, মানে একদম এলোমেলো করে দিবে। কি এলোমেলো করে দিবে? চূর্ণ বিচূর্ণ করে দেবে। অর্থাৎ এইটার বাংলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, এটার বাংলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, চূর্ণ বিচূর্ণ করা, এলোমেলো করে দেওয়া, মানে পুরোটাই চেঞ্জ করে দেওয়া আর কি। ফার্মিং মানে কৃষিকাজ, এন্ড ড্যাশ, এখানে মূলত কি আসবে? থাউজেন্ডস অফ, থাউজেন্ডস অফ মানে হচ্ছে হাজার হাজার, কি বলতো, এটা হচ্ছে হাজার হাজার। মনে রাখবা একটা জিনিস, যখন দেখবা এই থাউজেন্ড বসবে তখন এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে কি হাজার। যখন এর যুক্ত হয়ে যাবে তখন সেটা হবে হাজার হাজার, সেটা কি হবে? হাজার হাজার। থাউজেন্ডস অফ স্পেস প্রজাতি, এটার বাংলা হচ্ছে প্রজাতি। এনিমেল মানে প্রাণী, এন্ড প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ, যে জিনিসটা আমরা বলতে পারতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা সঠিক উত্তর হিসেবে উইপ আউট আসবে। এটা হচ্ছে নিচ্ছিন্ন করা, নিচ্ছিন্ন করা, নিচ্ছিন্ন, নিচ্ছিন্ন বুঝো? নিচ্ছিন্ন বলতে, নিচ্ছিন্ন করা বলতে সবগুলো একদম উতাল পাতাল করে দেওয়া, বা একদম ধর হচ্ছে ওইটার কোনো অস্তিত্ব রাখবে না, এরকম করা আর কি, ঠিক আছে? এরকম। সঠিক উত্তর হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? সি নাম্বারটা সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে কি যে জলবায়ু পরিবর্তন কৃষিকাজকে বাধাগ্রস্ত করে, এই যে জিনিসটা ডিসরাপ্ট মানে বাধাগ্রস্ত করা, চূর্ণ বিচূর্ণ করা, এই জিনিসটা জলবায়ু পরিবর্তন কৃষিকাজকে কি করে? বাধাগ্রস্ত করে। এবং হ্যাঁ, এই যে এন্ড মানে কি? এবং, এটার বাংলা হচ্ছে জলবায়ু পরিবর্তন কৃষিকাজকে বাধাগ্রস্ত করে, এন্ড মানে এবং, ড্যাশ, এখানে কি? ওয়াইপ আউট, এই যে নিচ্ছিন্ন করে, কি নিচ্ছিন্ন করে? থাউজেন্ডস অফ স্পিসিস অফ এনিমেল এন্ড প্লান্টস, মানে প্রাণী এবং উদ্ভিদদেরকে নিচ্ছিন্ন করে ফেলে, ঠিক আছে? তাহলে এটা অর্থ থেকে আসছে, এবং এটা গ্রুপ ভার্ব তোমরা পড়ে ফেলবা, টপিকটা হচ্ছে গ্রুপ ভার্ব, টপিকগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাইলাম, গ্রুপ ভার্ব পাইলাম, তিনটা অলরেডি পাই গেছি মেমোরাইজিং পার্ট থেকে, ঠিক আছে? ওকে, ডান, থ্যাংক ইউ। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা পাইছি? সি নাম্বারটা, সি নাম্বারটা 100% রাইট আনসার। ওকে, এখন আসো এই 10 নাম্বারটা সবার কাছ থেকে আনসার নিব, দেখি এটার তোমরা বলতে পারো কি না। সবার কাছ থেকে আনসার নিব, প্রিয় ভাই বোন আমার, এটার সঠিক উত্তর দাও। আমি জানি তুমি পারবা, আমি জানি তুমি পারবা। এটা বলো কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এটা তোমার কাছে কোয়েশ্চেন থাকলো, আমি একটু দেখবো এই কোয়েশ্চেনটা কে কি আনসার করতে পারো। এটা তোমরা কোয়েশ্চেনটা আনসার করো দেখি, কষ্ট করে একটু আনসারটা করো, কষ্ট দিচ্ছি, কষ্ট করেই করো। যেহেতু সিইউ নিয়ে তোমরা হচ্ছে এতটা ইয়ে করতেছো, চান্স পাইতে হবে। আমি টপিকগুলো তোমাদের জন্য দিচ্ছি, টপিকগুলো লিখে তুমি যেখানেই পড়ো কোনো সমস্যা নাই, যেখানেই পড়ো, পড়ো না, তুমি চান্স পাইতে হবে, ওই টপিকগুলোই পড়বা, তাহলেই হচ্ছে।
এটা কোন টপিক থেকে আসছে? ইট ইজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য বুকস। কোন টপিক থেকে আসছে? কে সবার আগে আনসার করতে পারবে? কার নামটা বলবো দেখি, কার নামটা বলবো? কার না? তানহা তাবাসসুম বলছে সাবজাংটিক হবে। তানহা তাবাসসুম বলছে। আর কে? আর কে আছো? নাম্বার 10 উত্তর দিয়ে ফেলতেছে, বাট টপিকের নামটা বলো। তোমাদের উত্তর আইসে পড়ছে, অথবা বলছে যে সিকোয়েন্স অফ টেন্স। না, সিকোয়েন্স অফ টেন্স থেকে এটা বলবো না, আরেকটা টপিক আছে, সুন্দর একটা টপিক আছে। তুমি আনসার দিচ্ছাছো কিন্তু টপিকের নাম বলতে পারতেছো না। আচ্ছা, এটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। এটা হচ্ছে কি বলতো? টপিক হচ্ছে সাবজাংটিভ। দেখো, সাবজাংটিভ ওয়ার্ড বা ভার্ব বলতে পারো, ঠিক আছে? সাবজাংটিভ ওয়ার্ড। তো এখানে এইটার রুলটা কি? এখান থেকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কিছু ভার্ব আছে না, ফ্যাক্টিটিভ ভার্ব আছে, আরো কিছু ভার্ব, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। একটা আছে কজেটিভ ভার্ব। এই যে কজেটিভ ভার্ব লিখে রাখো, এই যেগুলাই তোমার সাজেশন, ক্লাসের মধ্যে সাজেশন দিচ্ছি তোমাকে, এগুলো সাজেশন। সাবজাংটিভ ওয়ার্ড বা ভার্ব, কজেটিভ ভার্ব, এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর একদম 100% যে কোনো ইউনিটে পরীক্ষা দিবে 100%। এটা যে কোনো ইউনিটে থাকবে একটা প্রশ্ন, থাকবেই। তাহলে এইখান থেকে যে প্রশ্ন আসে সেটা সাবজাংটিভ ওয়ার্ড। এবং সাবজাংটিভ ওয়ার্ডের নিয়মটা হচ্ছে কি জানো? এখানে একটা সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এই যে নেসেসারি হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। একে বলা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। মানে সাবজাংটিভ ওয়ার্ড মানে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রয়োজনীয়, এই জিনিসগুলো বোঝায়। তারপরে মাঝখানে একটা দ্যাট থাকবে, দ্যাট পরে একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট দুটো থাকবে। তাহলে এখানে সাবজেক্ট দুইটা, এইখানে ধরো হচ্ছে সাবজেক্ট ওয়ান, এইখানে হচ্ছে সাবজেক্ট টু, দুটা সাবজেক্ট। তাহলে এইটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড, মাঝখানে দ্যাট। এই যে সাবজেক্ট টু আছে, এইটার পরে যা বসবে বেস ফর্ম বসবে। ভার্বের কি ফর্ম বসবে? বলো, ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম, নট প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম মিন্স, বেস ফর্ম বলতে ওইটার সাথে কখনোই এস বা ই এস যুক্ত হয় না। বেস ফর্ম মানে হচ্ছে তার সাথে এস বা ই এস জিন্দিগিতেও বসবে না, মানে কখনোই বসবে না, ঠিক আছে? কখনোই বসবে না। তাহলে এখানে কোনটা? এটা এস বসছে, কাট। এটা এস বসছে, কাট। এটাও কাট। সঠিক উত্তর ডি নাম্বারটা। ফাইন্ড। সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমরা কি? ফাইন্ড। তাহলে সঠিক উত্তর ফাইন্ড। এখন আসো, তোমাদেরকে একটু শিখাই দেবো সাবজেক্টিভ ওয়ার্ড কোনগুলা, নাকি তোমরা পারবা? শিখাই দেবো। আমি এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম অবশ্যই। সাবজেক্টিভ ওয়ার্ড কোনগুলা, এটা মনে রাখা টেকনিক বলি। প্রথমত স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ওয়ান প্লাস এখানে সাবজেক্টিভ ওয়ার্ড, এটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্ট্রাকচার। সাবজেক্টিভ ওয়ার্ডস প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি যা ইচ্ছা থাকুক। এটা হচ্ছে সাবজেক্টিভ যে পজিশনটা আছে, এই স্ট্রাকচার। সাবজেক্ট ওয়ান, সাবজেক্টিভ ওয়ার্ডস বসবে, তারপরে দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট টু, ভার্বের বেস ফর্ম। এখন এটা আমরা শিখছিলাম, এই কারো মনে আছে? সেকেন্ড টাইম বেসিস স্টুডেন্ট বা হচ্ছে যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করো, রেকর্ড ক্লাসগুলা, তারাও কিন্তু পারবা। বলো, রূপা লিখে ফেলছি, আর কি হবে দেখি তো তোমাদের মনে আছে কিনা। এটা হচ্ছে স্ট্রাকচার। দ্যাট এর পরে সাবজেক্ট টু, ভার্বের বেস ফর্ম বসবে। এখন বলো, রূপা লিখছি, আর কি লিখবো? এটা একটা টেকনিক আছে কিন্তু, আমি দিছিলাম। রূপা কি? ইজ কি? বলো, মডার্ন। রূপা ইজ মডার্ন। এটা দিয়ে সাবজাংটিভ যতগুলা প্রশ্ন আসে বা যতগুলো শব্দ আছে সবই শেষ। এখানে যতগুলা শব্দ আছে প্রত্যেকটার এক একটা করে শব্দ বের হবে। আরতে বের হবে, ইউতে বের হবে, পিতে বের হবে। তুমি যদি বিশ্বাস করো ভাই, এই শব্দগুলা যদি মুখস্থ রাখতে পারো, ভর্তি পরীক্ষায় তোমার একটা প্রশ্ন কমন, এবং তুমি শুধু ভার্বের বেস ফর্মটা বসাবা, তাহলে শেষ। রূপা ইজ মডার্ন। সবাই একটু কষ্ট করে লিখো, রূপা ইজ মডার্ন। তাহলে রূপা যদি মডার্ন হয়ে যায়, তাহলে এখানে আরতে কি হতে পারে? সেটা হচ্ছে রিকোয়েস্ট। তারপরে কি? রিকমেন্ড, তাই না? তারপর হচ্ছে রিকমেন্ড, রিকোয়ার। এগুলো একটু কষ্ট করে লিখে নিয়ে যাও। রিকোয়েস্ট, রিকমেন্ড, রিকোয়ার। আরতে, ইউতে কি? ইউতে হচ্ছে আর্গ। তারপরে কি? আর্জেন্ট। তুমি বিশ্বাস না করো, তুমি তোমার বইটা খুলে সাবজেক্টিভ ওয়ার্ডে যাবা, এই শব্দগুলোর বাইরে একটা শব্দ পাবা না, একটা শব্দ থাকবে না, ঠিক আছে? পিতে কি? পিতে হচ্ছে প্রপোজ। তারপর হচ্ছে কি? প্রে। তারপর হচ্ছে কি বলতো? প্রেফার, ঠিক আছে? প্রেফার নিতে পারো। তারপরে এ আছে, এতে কি বলতে পারি আমরা? আস্ক। এতে হচ্ছে আস্ক। তারপর হচ্ছে কি? অ্যাডভাইস। এখানে এসি হবে কিন্তু, হ্যাঁ এসি হবে। দেখো, অ্যাডভাইস বানান দুইটা,
অ্যাডভাইস বানান হচ্ছে দুইটা, এটা হচ্ছে সিই, আরেকটা হচ্ছে ADVISE, দুইটা কিন্তু বানান আছে। এইটা হচ্ছে নাউন, ঠিক আছে, এটা কি নাউন, আর এটা কি ভার্ব। যেহেতু আমরা ভার্ব পড়তেছি, সো আমরা ওইটাই নিব, রিসিভ করব, ADVISE, ঠিক আছে। এটা তাহলে রূপা শেষ। রূপাতে কি কি পাইছি? রিকোয়েস্ট, রিকমেন্ড, রিকোয়ার, আর্ক, আর্জেন্ট, প্রপোজ, প্রে, প্রেফার, আস্ক, অ্যাডভাইস, আস্ক, অ্যাডভাইস, ঠিক আছে। তারপর আসো এখানে আমরা আরেকটা জিনিস পাবো, আইতে কি? আইতে হচ্ছে ইনসিস্ট, আইতে হচ্ছে ইনসিস্ট, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, এই শব্দ লিখতে পারো। আর ইম্পারেটিভ। আর এসতে কি? এসতে সাজেস্ট, এসতে হচ্ছে সাজেস্ট, এসতে হচ্ছে কি? সাজেস্ট। আর একটা হচ্ছে স্টিপুলেট। এমতে ম্যান্ডেটরি, ওতে অব্লিগেটরি, ডিতে হচ্ছে ডিমান্ড, ডিক্রি, ইতে হচ্ছে এসেনশিয়াল, আরতে হচ্ছে কি? আরতে হচ্ছে রিকমেন্ড, এনতে নেসেসারি, ঠিক আছে। একটা ভিডিও আছে, ওইখানেও আছে, আমি কিছু লিখে দিলাম, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। এই শব্দগুলোর ব্যতীত যদি একটা শব্দ যদি পাও আমাকে বলবা, এই যে সাবজেক্টিভ ওয়ার্ডে পরীক্ষা যেগুলো আসলো, এরকম একটা শব্দ যেটা আপনি এখানে বলেন নাই, দেখবা এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অনেকগুলো শব্দ পাইলাম, আশা করি এটা সবাই লিখছো, আশা করি সবাই লিখছো। তাহলে আমি ক্রস করলাম, ঠিক আছে। আমাদের যখন আমরা সাবজেক্ট এগ্রিমেন্ট পড়াবো, রাইট নাও বার পড়াবো, এখনো সেকেন্ড টাইম বেসে ওই ক্লাসটা হয় নাই, তখন হচ্ছে এইগুলা জিনিসগুলো খুব ভালো করে শিখবো আমরা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, তাহলে এটা সঠিক উত্তর ডি নাম্বারটা। দেখো 11 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন হোয়াট টাইপ অফ হ্যাবিটেট ডাস এ পোলার বিয়ার। পোলার বিয়ার মানে কি? ধর হচ্ছে মেরু অঞ্চলের যে ভালুক রিসাইড মানে বসবাস করে, এটা পুরাটাই একটা মানে আউট অফ সিলেবাস বলতে পারো। আউট অফ সিলেবাস বলতে নো গ্রামাটিক্যাল পয়েন্ট, এখানে কোনো ধরনের গ্রামার নাই, এখানে তোমার কোনো ধরনের কি নাই, গ্রামার পয়েন্টটা নাই, এখানে কোনো গ্রামার নাই। এটা একটা মুখস্থ জিনিস এবং এটা জানার জিনিস যে মেরু অঞ্চলের যারা বালুকগুলা থাকে, তাদের তাদের কোন জায়গায় থাকে, তারা কোন জায়গায় থাকে। কোন জায়গায় থাকে সবাই একটু আনসার করো দেখি, এটা সবাই একটু আনসার করো। পারলে তো অবশ্যই ভালো, পারলে 100% ভালো। হ্যাঁ, সঠিক উত্তর সিনেমা। তন্দ্রা না টন্ড্রা, তাই না? টন্ড্রা আর কি এটা সঠিক উত্তর হচ্ছে এটা, যে তন্দ্রা না, যেটা সঠিক এটাই। জঙ্গল হবে না, ডিসার্ট হবে, ডেজার্ট হবে না, আবার সাভান্না হবে না। তো সঠিক উত্তর হচ্ছে এখানে টন্ড্রা। মানে এটা মুখস্থ জিনিস যে পোলার বিয়ার মানে হচ্ছে মেরু ভালুক, মেরু অঞ্চলে যে ভালুক গুলা তারা যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের এখানে টন্ড্রা নামক একটা জায়গা। এটা একটা জায়গা, এটা হচ্ছে একটা জায়গা, ঠিক আছে। এই তন্দ্রা হচ্ছে একটা জায়গার নাম, একটা জায়গা, বুঝছো? আচ্ছা, আশা করি 100% ক্লিয়ার। এই পর্যন্ত আশা করি 100% ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত 100% ক্লিয়ার। এই নাম্বারটা এখানে তন্দ্রা হচ্ছে সঠিক উত্তর, এটা জায়গা বোঝাচ্ছে যেখানে পোলার বিয়াররা থাকে। ওকে, ওকে ডান। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে আরো অনেকগুলা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো আমরা কেন শিখতেছি? কারণ অর্থগুলো বোঝার জন্য, টপিক গুলো বোঝার জন্য, হ্যাঁ। আচ্ছা, দেন নেক্সট 12, এটা একটা ই আছে, স্ট্রাকচার আছে। এই 12 নম্বর কোশ্চেনে একটা স্ট্রাকচার আছে, বলো তো এখানে কোনটা হবে? বাট, ইন কেস, উইথাউট নাকি ডেসপাইট, কি হবে এটা বলো? সবাই একটু 100% উত্তর করবা। ড্যাশ ফর ইউর কোঅপারেশন শি উড হ্যাভ ফেইল্ড, মানে তোমার সহযোগিতা ছাড়া, তোমার সাহায্য সহযোগিতা ছাড়া শি উড হ্যাভ ফেইল্ড, সে কি করতে পারে? ফেল হতে পারে, হ্যাঁ। এই জিনিসটা বলছে এখানে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে সঠিক যে এক্সপ্রেশনটা আসবে সেটা হচ্ছে বাট ফর। এটা মুখস্থ রাখতে পারো, সেটা হচ্ছে কি? বাট ফর। বাট ফর এর বাংলা কি? সেটা হচ্ছে ছাড়া, সেটা কি? ছাড়া, ঠিক আছে। বাট ফর ইউর কোঅপারেশন, তোমার কোঅপারেশন ছাড়া শি উড হ্যাভ ফেল্ড। তাহলে বাট ফর যেখানে থাকবে, যদি কোনো একটা বাক্যে বাট ফর থাকে, তাহলে ওইখানে একটা স্ট্রাকচার মেনটেন করবা, একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে। বাট ফর এর পরে এখানে একটা নাউন ফ্রেজ বসবে। কি ফ্রেজ বসবে বলো? সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে একটা নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের পরে এই যে ইউর কোঅপারেশন, এই যে একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, ইউর কোঅপারেশন। দেন ওইখানে গিয়ে আমরা কি পাবো? সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, তারপরে উড হ্যাভ প্লাস বি3, প্লাস বি3। এটা হচ্ছে এই বাট ফোরের একটা স্ট্রাকচার। এই বাট ফোরের স্ট্রাকচার হচ্ছে এটা। একটু কষ্ট করে খাতার মধ্যে লিখে নিও, খাতার মধ্যে একটু কষ্ট করে লিখে নিও। বাট ফোর স্ট্রাকচার কি? বাট ফোরের পরে নাউন ফ্রেজ বসে, সাবজেক্ট উড হ্যাভ প্লাস বি3। এখানে তাই আছে, এই যে সাবজেক্ট উড হ্যাভ প্লাস বি3, এই যে বি3, এই যে উড হ্যাভ, দেখছো? তাহলে সব সেম। তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্নে আমরা যদি এভাবে টপিক গুলা বাছাই করতে পারি,
রুলস গুলা বাছাই করতে পারি, তাহলে তো আসলে কঠিন কিছুই না। জাস্ট একটু প্রস্তুতি নিতে হবে, কিভাবে? পরিশ্রমের মাধ্যমে। ধৈর্য, ধৈর্য জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ধৈর্য ধরার পরে সে পায় নাই। হয়তো অনেকে লেট হয়েছে, হয়তো অনেকে অল্প সময় পেয়ে গেছে, এতটুকুই, বাট সে পাইছে, সে পাইছে। তো ধৈর্য অবশ্যই তোমাকে রাখতে হবে। ধৈর্য এমন একটা জিনিস যে এইটা না থাকলে হবেই না। পড়তে গেছো, খুব ভালো লাগতেছে না, তো এটা রাখতে হবে নিজের মনের ভিতরে, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, 100% ইয়েস এটা। এখন আসা এই প্রশ্নটা, সুইট ড্যাশ দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি, এখন একটা জিনিস তোমাকে 100% বুঝতে হবে। দেখো, এই রুলের মধ্যে আরেকটা রুল থাকবে, সেটা হচ্ছে হিয়ার অথবা ধর হচ্ছে দেয়ার। হিয়ার অথবা কি দেয়ার শব্দটা, হ্যাঁ, হিয়ার দেয়ার যে শব্দগুলো আছে, এগুলোর পরে আমরা ছোটবেলায় বা ক্লাস 9-10-এ পড়তাম, দেয়ার আর 6 সিজনস বাংলাদেশ, মানে বাংলাদেশের 6টা ঋতু, এরকম পড়তাম না? এখানে কেন আর হচ্ছে? আবার মাঝে মধ্যে এরকমও দেখি, দেয়ার ইজ এ স্মল বয়, এখানে ইজ লিখতেছি, এখানে আরো লিখতেছি, কাহিনী কি? কাহিনীটা কি? আমি এখানে দেয়ার পরে আরো লিখলাম, দেয়ার পরে ইজও লিখতেছি, মানে সিঙ্গুলার হচ্ছে প্লুরাল হচ্ছে, কিভাবে সম্ভব? এটা নির্ভর করে পরবর্তী নাউনের উপরে। এই যে দেখো, এখানে যে আমি আর লিখছি, তাহলে 6 সিজনস, এটা কি প্লুরাল না? 6 সিজনটা কি বলতো? প্লুরাল। এ স্মল বয়, এটা কি সিঙ্গুলার, একটা ছোট বালক, তাহলে সিঙ্গুলার, এজন্য ইজ বসছে, এটা প্লুরাল এজন্য বসছে। তাহলে এখানে যে জিনিসটা বসবে, এটা তুমি আরেকটা ভাবে শিখতে পারো, সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে এখানে প্লুরাল ভার্ব বসে। এখানে একটা জিনিস হচ্ছে কি, এই বাক্যের সাবজেক্ট ইউজেস, এই বাক্যের সাবজেক্টটা আমি বলতে পারি ইউজেস, মানে এটা নাউন। এখানে একটা নাউন আছে না, দেখো, ইউজেস হচ্ছে একটা নাউন। কারণ কি? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যিনি বসেন তাকে নাউন বলা হয়। আর এই নাউনটা কি? এই নাউনটা ইউজ না, এই নাউনটা ইউজেস, মানে এস যুক্ত আছে, তাই প্লুরাল না এটা। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে প্লুরাল ভার্ব নিতে পারি, প্লুরাল ভার্ব। এইভাবে তুমি আনসার করতে পারো। আর সুইট, এখান থেকেও তোমার একটা প্লুরাল ভার্ব চলে আসতেছে। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নিতেছি কোনটা? সি নাম্বারটা। আর ঠিক আছে, এই বাক্যটা হওয়া দরকার ছিল এরকম, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। বাক্যটা এভাবে লেখা যায়, মানে একটু উল্টা করে দিছি, ইনভার্সনের মতো, ঠিক আছে? দা ইউজেস অফ অ্যাডভার্সিটি সুইট, আর সুইট, ওইটা না করে সুইটটা আগে দিছে, এখানে আরটা বসাইতে হবে। তুমি এখান থেকে নিয়ে বসাইতে পারো এইভাবে করে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইভাবে করে প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে যখন পড়বা, তোমার কাছে খুব ভালো লাগতেছে। আর যখন দেখবা যে তুমি বুঝতেছো না, বোঝার চেষ্টা করতেছো না, তখন তোমার আকাশ ভেঙে পড়ছে মাথার মধ্যে, এরকম অবস্থা, ঠিক আছে? আচ্ছা, সঠিক উত্তর এই যে আর। আর ওকে, ডান। এখানে আসো, ওয়ান হো ইটস হিউম্যান ফ্লেশ, এটা আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকার, যেটা আমরা বলি, সেখান থেকে এটা আসছে। তার মানে কয়েকটা প্রশ্ন চলে আসলো। এখান থেকে 2টা প্রশ্ন আসছে একটা সিজনে, 23-24 আসলে 2টা প্রশ্ন আসছে এই টপিক থেকে। তো এই টপিকটা 100% কমন, 100% কমন এই টপিকটা, তোমাকে বুঝতে হবে এটা 100% কমন। এই যে ওয়ার্ড সাবস্টিটিউশন 100% কমন, পড়ে ফেলবা, অর্থ সহ পড়লা কিছু, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওয়ান হো ইটস হিউম্যান ফ্লেশ, যিনি মানুষের মাংস খায়, কি বলা হয় তাকে? তাকে কি বলা হয়? কি বলা হয়? ক্যানিভেল, ক্যানিভেল বলা হয়। সবাই উত্তর দিয়ে ফেলছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা একটা প্রতিযোগিতার জায়গা, তোমাকে প্রতিযোগিতায় টিকতে হবে, প্রতিযোগিতায় দাঁড়াইতে হবে, হ্যাঁ। তো ওই জায়গায় অনেকগুলা যারা এখানে উপস্থিত আছে, সবাই কিন্তু সবার প্রতিযোগী। তো চেষ্টা করবা আনসার গুলা দেওয়ার জন্য, না পারলেও সমস্যা নেই, শিখে ফেলবা এখানে। সঠিক উত্তর বি নাম্বারটা, ইয়াস, থ্যাংক ইউ। সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এ ক্যানিভেল, এ ক্যানিভেল, ঠিক আছে? যেটাকে বলে মানুষ খেকু, মানে মানুষ খায় এরকম, মানুষ খেকু, ঠিক আছে? তো এই টপিক থেকে একটা প্রশ্ন তোমরা পাইতে পারো, 2টা প্রশ্ন আসছে একটা ইয়ারে, ওকে? সঠিক উত্তর হচ্ছে এখানে এ ক্যানিভেল, ওকে। আচ্ছা, এখানে আমরা আসো নাম্বার 15। এই যে এখন দেখো, বুকাবুলারি, বুকাবুলারি, যেটা 100% তোমার পরীক্ষা আসবেই, যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। তাহলে স্যানোনিম আর হচ্ছে কি অ্যান্টোনিম, স্যানোনিম অথবা কি অ্যান্টো, মানে স্যানো প্লাস অ্যান্টো, এটা তুমি কেমনে পড়বা? এটা যে কাজটা করবা, সেটা প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রথমেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা পড়বা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা অ্যাডমিশন অথবা বিসিএস কোশ্চেন গুলা পড়লা। যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা পড়তেছো, কিভাবে পড়বা? খাতায় লিখতে হবে, খাতায় খাতায় লিখবা, খাতায় 100% লিখতে হবে। খাতায় যদি না লিখো, মনে থাকবে না। প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখবা, বাংলাটা শেখার চেষ্টা করবা।
প্রশ্ন দেখবা, প্রশ্নে কি বলছে এখানে, মানে প্রশ্নে কোন শব্দের কথাটা বলছে, ওই প্রশ্নের বাংলা জানতে হবে, বাংলাটা কি, তারপরে তুমি তোমার ডিপলি কোশ্চেন চলে আসবা, বাকি যেগুলো আছে এগুলো মুখস্থ করবা, ঠিক আছে। এখানে বলছে অ্যান্টোনিমস, মানে এখানে পার্ট কোনটা অ্যান্টোনিমস আছে, ইনহ্যান্স এন্ড ইমপ্রুভ, দুটা সেম, বৃদ্ধি করা উন্নতি করা সেম বোঝাচ্ছে, ইনহ্যান্স এবং ইমপ্রুভ সিনোনিম, দুটো পাশাপাশি অর্থ দিচ্ছে। প্রসিড এন্ড কন্টিনিউ, মানে শুরু করা চলমান রাখা, এটাও তোমার হচ্ছে সিনোনিম সেম। এক্সপ্যান্ড এন্ড কন্ট্রাক্ট, এইটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। কেন সঠিক উত্তর, একটা হচ্ছে আমার প্রসারণ মানে সংকুচন করা, কম করা, এরকম অর্থ দিবে এটা। সবাই সি নাম্বার উত্তর দিয়ে ফেলছে অলরেডি, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা সঠিক উত্তর। এটা এক্সপ্যান্ড আর হচ্ছে কন্ট্রাক্ট, মানে এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত করা, আর এটা কি সংক্ষেপ করা। প্রসারিত মানে এরকম মানে প্রসার লাভ করা, আর সংক্ষেপ মানে একদম সেটাকে আরো ছোট করে দেওয়া। তাহলে এটা অ্যান্টোনিম, দুইটা মানে দুইটা হচ্ছে অ্যান্টোনিম সম্পর্ক, আর এই দুইটা হচ্ছে সিনোনিম, এবং এই দুইটা সিনোনিম। এবং বিগিন এবং ইনিশিয়েট, ওই যে আরম্ভ করা, শুরু করা, আরম্ভ করা যে কথা, শুরু করা এই কথাই। তাহলে এখানে তুমি কয়টা অর্থে জানলা বলো তো, 1 2 3 4 5 6 7 8টা, তুমি এখানে 8টা ভোকাবুলারি শিখছো। কয়টা? 8টা ভোকাবুলারি শিখছো। এখন ভর্তি পরীক্ষার সময় এটা না এসে তোমাকে এটা বললো যে ইনহ্যান্স মিন্স, অথবা ইনহ্যান্সের নিচের কোন সমার্থক শব্দ, তুমি যদি ইমপ্রুভ সেখানে পাও, কোনো সমস্যা আছে? 100% পাবা। এখানে আছে এক্সপ্যান্ড, এর বিপরীত শব্দ কি? কন্ট্রাক্ট। এটা এইভাবে প্রশ্ন আসলো, পেয়ে যাবা। তাহলে এখানে 8টা আমরা শিখে ফেলছি, এইভাবে করে শিখবা আমরা, ঠিক আছে। ওকে ডান। তারপরে আসো আসো আরেক কটা কোশ্চেন আছে। এই যে আবার সি ইউনিট, যেটা আমাদের টার্গেট ড্রিম বেসে সি ইউনিট, এটা আমাদের আগামী মাস থেকে শুরু হচ্ছে। এবং এখানে শুধুমাত্র আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, আবার বলি, কেউ এমন ভাবে বলিও না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবা সি ইউনিটে ভর্তি হবে না, এটা শুধু সি ইউনিট। তো এখানে ক্লাসগুলো আছে একদম যারা নতুন প্রশ্ন প্যাটার্ন চান্স পাইছে তাদের ধারা, এবং যারা অনেক অভিজ্ঞ আছে, এবং আমিও নিজে থাকতেছি এখানে। তো এখানে তোমরা ক্লাসগুলো পাবা। যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তারা হচ্ছে আমাদের সাথে অ্যাড হইতে পারো। এখন আসো লাস্ট ইয়ার মিস্টার মিজান আর্নড, কয়েকটা কোয়েশ্চেন আছে, দেখো কি বলছে। লাস্ট ইয়ার, গত বছরে। হ্যাঁ, আর একটা কথা, লাস্ট, এই লাস্ট শব্দটা যেখানে তুমি দেখবা এই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট। এই বাক্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, বুঝছো? লাস্ট শব্দটা যেখানে থাকবা, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যেখানে দেখো বারটা কি আছে, বি টু ফর্ম আছে, দেখছো? তাহলে লাস্ট ইয়ার মিস্টার মিজান আর্নড ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ বেটার পজিশন। তাহলে এখানে আমাদের কি জিনিসটা আছে, তাহলে টুইস এস মাস এস, টুইস মুর, এটা কখনোই হয় না। টুইস এস মেনি এস, আর টুইস এস মুর এস, তাহলে এটাও হয় না। সঠিক উত্তর হিসেবে এ অথবা সি তে কোনটা নিবা বলো? এ অথবা সি কোনটা নিবা? সবাই একটু ঝটপট আনসার করো। আমাদের 4টা কোয়েশ্চেন আছে, এবং এই কোয়েশ্চেনের মধ্যে টপিক গুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সবাই একটু কষ্ট করে বলো এখানে কোনটা হবে। সবাই 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 একটু বলো। তাহলে এখানে আনকাউন্টেবল ফর্ম যেহেতু আছে, হ্যাঁ, আনকাউন্টেবল ফর্মে আছে। আনকাউন্টেবল এখানে কোনটা আছে বলো? মেনি হচ্ছে এখানে কাউন্টেবল, মাস হচ্ছে আনকাউন্টেবল। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে এখানে টুইস এস মাস এস, টুইস এস মাস এস, মাল্টিপল নাম্বার আর কি, মাল্টিপল নাম্বার কম্পারেটিভ ফর্ম। সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। থ্যাংক ইউ। সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বার, টুইস এস মাস এস, আনকাউন্টেবল ফর্ম আছে, হ্যাঁ। ওকে দেন আসলে এটা, এই টপিকটা কে বলতে পারবা? অনলি আফটার অ্যাটেন্ডিং, প্রত্যেকটা প্রশ্নে আমি একটা প্রশ্ন নিজে থেকে তুলি নেই, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস এর কোয়েশ্চেন। তোমাকে জানান দিতে আসছে এইটা, যে তোমার ভয় পাওয়ার কারণ নাই, তুমি ইংলিশে ভালো মার্কস পাবা, এটা জানান দেওয়ার জন্য আমার এই ক্লাসটা করা। কেন? প্রিভিয়াস এর কোয়েশ্চেন তোমার সামনে তুলে ধরতেছি, টপিকটা বলে দিচ্ছি, তোমার জানা এই টপিক তো আমরা চিনি, এই টপিক তো আমরা জানি, তাহলে পড়লেই হবে। এই কারণেই মূলত ক্লাসগুলা, বুঝছো? অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস এট এ পাবলিক ইউনিভার্সিটি, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সিস্টেম আছে। এটা টপিকটা কি বলতে পারবা? এই টপিকটা কি? সেটা হচ্ছে ইনভার্সন। এই টপিকটা হচ্ছে ইনভার্সন। এই টপিকের নাম হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে ইনভার্সন। এই টপিকের নাম হচ্ছে ইনভার্সন, ঠিক আছে? এই টপিকের নামটা হচ্ছে ইনভার্সন, দেখেই বোঝা যাচ্ছে। ইনভার্সনের ক্ষেত্রে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাসমা। এটা কি? নাসমা। জাস্ট এই যেটা ফলো করলেই তোমার ইনভার্সন শেষ। নাসমাটা ফলো করলেই তোমার ইনভার্সন শেষ, ইনভার্সন শেষ। এই যে নাসমা, নাসমা এনতে হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, এনতে হচ্ছে কি বলতো? নেগেটিভ ওয়ার্ড, এনতে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এতে কি? এতে হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে এই সিকোয়েন্সেই বসাইতে হবে। এই সিকোয়েন্সটা কোথায় আছে মেনটেন করে তুমি আনসার করবে। এখন নেগেটিভ ওয়ার্ড এখানে আছে, তারপরে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার এস তে হচ্ছে সাবজেক্ট, এস তে কি? সাবজেক্ট, এস তে সাবজেক্ট,
এম তে কি, এম তো হচ্ছে মেন ভার্ব, এম তো হচ্ছে মেন ভার্ব, আর এ তে হচ্ছে এডিশনাল মানে বাকি অংশ। তাহলে নেগেটিভ অনলি আফটার অ্যাটেন্ডিং এই জিনিসটা নেগেটিভ ফর্মে এখানে আছে। এখন তুমি অক্সিলারি ভার্ব থেকে শুরু করবা। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোন জায়গায় আছে দেখো তো, এখানে অক্সিলারি ভার্ব আছে প্রথমে, নাই তো। আমার নাসমা যদি ইনভার্সন স্ট্রাকচার হয় তাহলে এই যে অনলি আফটার আছে, অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস এট দ্য পাবলিক ইউনিভার্সিটি, এই অংশটুকু ইনভার্সনে চলে গেছে। তাহলে বাকি রইল কি অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে প্রথমেই, এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানেও আছে এখানেও আছে, হয় সি হবে না তো ডি হবে। অক্সিলারি ভার্ব, আচ্ছা এইটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হিসাবে আমি নিয়ে নিচ্ছি। এখানে সাবজেক্ট আছে, এখানেও কি আছে সাবজেক্ট, হ্যাঁ বসাইতেই হবে, এস এর পরে সাবজেক্ট হয়। তারপর কি মেন ভার্ব, এই মেন ভার্ব কোনটা, এটা লার্ন মেন ভার্ব না, মেন ভার্ব হচ্ছে লার্ন। কেন, কারণ এখানে ডিড, ডিড বলতে বোঝাচ্ছে পাস্ট, তো পাস্ট ফর্ম থাকার পরে ভার্ব আরেকটা পাস্ট থাকতে পারে না, সেটা থাকবে প্রেজেন্টে, একদম বেসে থাকবে, বেস ফর্ম থাকবে, ঠিক আছে। কাজেই সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। ডি নাম্বারটা কেন হয়েছে বুঝছো, ডি নাম্বারটা এই জন্য হয়েছে, সি নাম্বারটা কেন হয় নাই তার একটা রিজন হচ্ছে কি, এখানে ডিড আছে, ডিড, ডিডের পরে আমার আমার মেন ভার্ব লাগবে, মেন ভার্ব লাগবে, মেন ভার্বের বেস ফর্মটা লাগবে। এখানে বেস ফর্ম না, এটা হচ্ছে বি টু, তাহলে বি টু নিব না, এই যে লার্ন এটা বেস ফর্ম, সো এটা হচ্ছে আনসার। শেষ, বুঝা গেল? ওকে, তাহলে আমাদের এখানে উত্তর পেয়ে ইনভার্সন, এই যে কুরাম, এটা একটা ফরেন ফ্রেজ, মানে কুরাম, এই কুরাম মানে হচ্ছে রিকোয়ার্ড নাম্বার, মানে প্রয়োজনীয় সংখ্যা, এটাও একটা মুখস্থ জিনিস, এটা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যা, সেটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার, রিকোয়ার্ড নাম্বার, সঠিক উত্তর এই ডি নাম্বারটা, রিকোয়ার্ড নাম্বার কুরাম, ঠিক আছে। এন্ড দেন 19, ওহ নো, এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসবে, ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসতেই পারে। ওহ নো, আই এম ইন রং ক্লাসরুম এগেইন, তাহলে এই যে আই এম, যে আই এম মানে আই অ্যাপোস্ট্রফি দিছে এম, তাহলে এটা যখন ট্যাগ কোয়েশ্চেন করব, এইটা যদি অ্যাফার্মেটিভ থাকে ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হয়, এখানে যদি নেগেটিভ থাকে ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হয়, তাই না? তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ হবে, ডন্ট হবে না, কারণ আই এম থাকলে আরেন্ট হয়, তাহলে এটাও হবে না, এটাও হবে না, সঠিক উত্তর এ নাম্বারটা, সঠিক উত্তর এ নাম্বারটা। ওকে, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, ফিজিক্যাল জিওগ্রাফার্স স্টাডি সোল বিকজ অফ ইটস ফান্ডামেন্টাল পজিশন, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি পাসতেছে, মানে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র, যেটা ইকোসিস্টেমের মধ্যে, ইকোসিস্টেমের মধ্যে, মধ্যে বুঝাতে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি, ইন দা ইকোসিস্টেম এন্ড ইটস ইম্প্যাক্ট অন। দেখো ইম্প্যাক্ট মানে প্রভাব, প্রভাব, প্রভাব অর্থে মানে প্রভাব অর্থে আমার হচ্ছে ইম্প্যাক্টের পরে অন বসে, তাহলে ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাক্টিভিটিস, তাহলে এখানে অন বসবে, আর ইকোসিস্টেমের মধ্যে আমরা ইন বসাবো মধ্যে বোঝাতে, তাহলে সঠিক উত্তর হিসেবে কোনটা আসতেছে, বি নাম্বারটা। এই হচ্ছে ক্লাস, 20টা কোয়েশ্চেন ছিল। আশা করি সবাই বুঝতে পার, সবাই একটু কষ্ট করে জানাও, আমাদের সিইউ লাগবে, চট্টগ্রাম চান্স পেতে হবে। একটু পরে আবার হচ্ছে তোমাদের জিকে ক্লাস আছে, সবাই জিকে ক্লাসটাতে উপস্থিত থাকবা, একটু পরে শুরু হবে। তো হচ্ছে আশা করি ইংলিশ ক্লাসটা অনেকদিন পর তোমাদেরকে ইংলিশে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করলাম, এভাবে ধারাবাহিক থাকবে আশা করি। তো একটু কষ্ট করে জাস্ট একটু বলবা এই ক্লাস থেকে তোমরা বুঝতে পারছো কি না, জাস্ট এতটুকু বললেই আমি ক্লাসটা শেষ করে দিব। সবাই একটু কষ্ট করে জানাও যে ক্লাসটা তোমরা বুঝতে পারছো কি না, আর তোমরা ক্লাসটা তোমার টাইমলাইনে পরবর্তীতে শেয়ার করতে পারো, যেন হচ্ছে আমার এইটা আবার রিভিশন তুমি দেওয়ার একটা সম্ভাবনা পাও। এই হচ্ছে 20টা কোয়েশ্চেন ছিল, সবাই 100% বুঝছো কিনা। এখানে আমরা অনেকগুলো টপিক পাইছি, এই টপিকগুলা পড়বা, এটাই সাজেশন, তোমার নতুন করে কোথাও বুঝতেই হবে না, ঠিক আছে? সবাই বুঝছো কি না? সবাই 100% ক্লিয়ার আশা করি, হ্যাঁ 100% ক্লিয়ার, যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরকম ভাবে ক্লাসগুলো করলে, টপিকগুলো ধরে ধরে পড়লে তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। ওকে, বুঝতে পারছো। টপিকগুলো আবার বল, টপিকগুলো থেকে আমরা ডিটারমিনার পাইছি, কাউন্টেবল আনকাউন্টেবল পাইছি, ফরেন ফ্রেজ পাইছি, ওয়ান আর সাবস্টিটিউশন পাইছি, কন্ডিশনাল সেন্টেন্স পাইছি আমরা, ইনভার্সন পাইছি, তারপর নেগেটিভ এগ্রিমেন্ট পাইছি আমরা, ঠিক আছে? এই টপিকগুলো আমরা এখানে পাইছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইছি, গ্রুপ বার পাইছি, এই টপিকগুলো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। একটু পরে আবার জিকে ক্লাস হবে, তোমরা ক্লাসগুলো করো, তোমাদের জন্য মূলত এই পরিশ্রমটা করা আমাদের, প্রতিনিয়ত এই যে ক্লাসগুলো দেওয়া, এটা তোমাদের জন্য, তোমরা যেন এই স্বপ্নকে কাঙ্ক্ষিত যাকে নিতে পারো, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী লাইভ সেশনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।